This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশের পরিস্থিতি মঙ্গলবার চট্টগ্রামের মহানগর দায়রা আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আর্জি শুনানি। তার আগেই কার্যত আইনি জটিলতা। চিন্ময় কৃষ্ণের হয়ে যাতে শুনানিতে অংশ নিতে না পারেন সেই উদ্দেশ্যে ৭০ জন হিন্দু আইনজীবীর নামে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ। ষড়যন্ত্রমূলকভাবে ওই সব আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে এক বিবৃতিতে অভিযোগ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। আজ এক প্রেস বিবৃতিতে জোটের পক্ষে আরো বলা হয়েছে, মৌলবাদীদের হুমকির কারণে চট্টগ্রামের হিন্দু আইনজীবীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না। একেবারে উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। আর এই রকম একটা পরিস্থিতিতে যখন মঙ্গলবার অর্থাৎ আগামীকাল চট্টগ্রামের মহানগর দায়রা আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন আর্জির শুনানি রয়েছে, আর ঠিক তার মাঝেই ষড়যন্ত্র করে ৭০ জন হিন্দু আইনজীবীর নামে মামলা দায়ের। প্রেস রিলিজ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। আমরা দেখেছি শেখ হাসিনা তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই একের পর এক সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ এসেছে। সংখ্যালঘুরা বিভিন্ন জায়গায় জমায়েত করেছে, আন্দোলন করেছে, এবং তারপর আমরা দেখেছি বাংলাদেশে যে ইসকন, সেই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে। তারপর চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার, এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরে একেবারে উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। বিভিন্ন জায়গা থেকে আন্দোলন হচ্ছে, বলা যেতে পারে গোটা বিশ্বের ইসকনরা এই আন্দোলনে সামিল হয়েছে, সনাতনীরা আন্দোলনে সামিল হয়েছে। শুধুমাত্র ওপার বাংলাতেই কিন্তু এই আন্দোলন সীমাবদ্ধ নয়, এই আন্দোলন একেবারে এপার বাংলাতেও ওই আন্দোলনের আঁচ কিন্তু রয়েছে। আর এই রকম একটা পরিস্থিতিতে যখন আগামীকাল চট্টগ্রামে মহানগর দায়রা আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন আর্জির শুনানি, ঠিক সেই সময়ই ষড়যন্ত্র করে ৭০ জন হিন্দু আইনজীবীর নামে মামলা দায়ের। প্রেস রিলিজ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির আগে বিপত্তি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের কর্নেল সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চিন্ময় কৃষ্ণের দাসের জামিন শুনানির আগেই যে বিপত্তি, ৭০ জন আইনজীবীর নামে মামলা দায়ের, কি জন্য, কি মনে করছেন বিষয়টা নিয়ে? হ্যাঁ পারমিতা, আমি যা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ষড়যন্ত্র যে কত গভীর হতে পারে, সেই ষড়যন্ত্রের একটা উদাহরণ এই দেখতে পাচ্ছি যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুজির আগামীকাল ওনার জামিনের শুনানি হবে, কিন্তু সেখানে ওনার হয়ে যে ৭০ জন হিন্দু অ্যাডভোকেট বা লয়ার এই শুনানিতে অংশগ্রহণ করবে, তাদের অংশগ্রহণ করতে না দেওয়ার জন্যে একটা মিথ্যে মামলা সাজিয়ে এদের এগেনস্টে কেস দেওয়া হচ্ছে। অত্যন্ত একটা গভীর, তার মানে আইনি ব্যবস্থার মধ্যেও যে কট্টর ইসলামিক সংগঠনগুলো ঢুকে গেছে, এটা একটা জ্বলন্ত প্রমাণ। যতদূর আমার কাছে খবর আছে যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম যে ওখানে কোনোভাবে মারা গিয়েছিল, সে আইনজীবীদের দ্বারা তার কোনো রকম ভাবে হত্যা হয়নি। দুটো গ্রুপ এই যেখানে এই আইনজীবীদের কোর্ট, সেখান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে কোনো জায়গায় দুটো গ্রুপের মধ্যে মারামারি হচ্ছিল। সেই গ্রুপের মধ্যে দুর্বৃত্ত ছিল, সেই গ্রুপের মধ্যে ইভেন জামাতের লোকরা ছিল। এখন এই আইনজীবীকে কে মেরেছে, কারা মেরেছে, তার প্রমাণ না পেয়েই একটা ষড়যন্ত্র করা হলো যে এই আইনজীবীরা এর হত্যার মধ্যে জড়িত। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। কিন্তু আজকে আমি একটা ডেভেলপমেন্টের কথা না বলে পারছি না। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার আমাদের মমতা ব্যানার্জি যে স্টেটমেন্টটা দিলেন বিধানসভায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা ম্যাচিওর স্টেটমেন্ট। উনি রেকমেন্ড করলেন যে ইউএন এর পিস কিপিং ফোর্স যেন বাংলাদেশে ইমিডিয়েটলি ডিপ্লয় করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একটা ডিসিশন উনি স্টেটমেন্ট দিলেন। কারণ ইউএন পিস কিপিং ফোর্সের এইটা ওয়ান অফ দি ডিউটিজ, যে পৃথিবীর যে কোনো জায়গায় এইভাবে যদি ধর্মীয় ব্যাপারে একটা এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়,
সেখানে ইউএন পিস কিপিং ফোর্স ইমিডিয়েটলি মুভ করতে পারে। তা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করলেন। আমার মনে হয় এটা সব দিক থেকে অ্যাপ্রিসিয়েট হবে। আর আমরা চাই এই কালকে যেন বাংলাদেশের যেখানেই এই প্রভুজির জামিনের ব্যাপার হোক, প্রভুজিকে ফেয়ার অ্যান্ড ফ্রি সেখানে জাজমেন্ট বা জাস্টিস দিয়ে ওনাকে যেন বেল দেওয়া হয়। তা না হলে কিন্তু বিপদ আরো বাড়বে। সেখানে তারা বারবার খালি আগুনের মধ্যে ওই ঘৃতাহুতি বলে না, এইসব ছড়াচ্ছে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। আমরা দেখব কি আগামীকাল কি হয় বাংলাদেশের কোর্টে। একেবারেই অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে, এবং আগামীকাল কি হয়, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর হয় কিনা অবশ্যই সেদিকে নজর থাকবে। একেবারে আগামীকাল চট্টগ্রামের মহানগর দায়রা আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন আর্জির শুনানি রয়েছে। ষড়যন্ত্র করে 70 জন হিন্দু আইনজীবী নামে মামলা দায়ের। প্রেস রিলিজ। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের একেবারে উত্তাল পরিস্থিতি বাংলাদেশে, এবং ওপার বাংলাদেশ সীমাবদ্ধ নয়, আঁচ পড়েছে এপার বাংলাতেও। এপার বাংলার সনাতনী কিন্তু জেগে উঠেছে বলা যেতে পারে। গোটা বিশ্বের যে ইসকন আছে এবং তারা কিন্তু রীতিমতো আমরা দেখেছি যে আন্দোলনে সামিল হয়েছেন। একদিকে চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবি, তার পাশাপাশি সংখ্যালঘুদের অত্যাচার বন্ধ করার দাবি নিয়ে রীতিমতো কিন্তু সনাতনীরা যেমন পথে নামছে, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গা থেকে রীতিমতো প্রতিবাদ শুরু হয়েছে। ঠিক এই রকম একটা পরিস্থিতিতে যখন আগামীকাল চট্টগ্রামের মহানগর দায়রা আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন আর্জি শুনানি রয়েছে, ঠিক তার আগেই ষড়যন্ত্র করে 70 জন হিন্দু আইনজীবীর নামে মামলা দায়ের। প্রেস রিলিজ করে একথা জানানো হয়েছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের তরফ থেকে। ভারতীয় আধিপত্য নিপাত যাক, সামাজিক মাধ্যমে পোস্ট। বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রীতিমতো কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি হতে চলেছে বাংলাদেশে এই রকম একটা পরিস্থিতিতে। আগামীকাল চট্টগ্রামের মহানগর দায়রা আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন হবে কিনা সেদিকেও কিন্তু সবার নজর রয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী। একদিকে যেমন আপনার কাছে আমরা জানতে চাইবো যে এই যে আগামীকাল চিন্ময় কৃষ্ণের জামিন রয়েছে এবং জামিনের যে আর্জি রয়েছে, সেখানে তার আগেই 70 জন হিন্দু আইনজীবীর নামে মামলা দায়ের হলো। তার পাশাপাশি ভারতীয় আধিপত্য নিপাত যাক, সামাজিক মাধ্যমে পোস্ট, বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সমস্তটা নিয়ে কি বলবেন যে কি হতে চলেছে তাহলে? না, এটা তো পরিষ্কার যে ওরা বাংলাদেশের যারা শাসক তারা চিন্ময় কৃষ্ণ প্রভুকে তারা ন্যায় বিচার দিতে চাইছে না। ন্যায় বিচার দিলে বিপদ আছে, তাই তার যারা আইনজীবী তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা শুরু হয়েছে, যাতে করে তারা অনেকে ভয় পায়, কেউ না আসে। এটাই হচ্ছে লক্ষ্য। ন্যায় বিচার বাংলাদেশে খুব একটা পাওয়া যাবে বলে মনে হয় না। এখন আমার ভয় লাগে, যেটা আমি অনেকদিন ধরেই বলেছি, ইসকনও একই ভয়ে জানিয়েছে যে বাংলাদেশের জেল আমাদের মতন নয়, সুরক্ষিত নয়। পাকিস্তানে ভারতীয় বন্দীদের কি অবস্থা আমরা দেখেছিলাম, একই অবস্থা হয়তো বাংলাদেশে হতে পারে। আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুর সেখানে কোনো খুব কোনো ক্রিমিনালকে বলা হতে পারে ওনার সঙ্গে দুর্ব্যবহার করো, এমন কিছু করো যা ওনার ক্ষতি হতে পারে। যাই হোক, এটা ভাবলেও আতঙ্ক লাগছে। অনেক কিছু বাংলাদেশে সম্ভব। একটা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এমন শাসন রয়েছে তাদের লক্ষ্য হিন্দু শূন্য করা এবং হিন্দুদের চরমভাবে ভয়ে দেখানো। এবং যে আপনি বলছেন না, হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহ যে ছেলেটি, সে এখন বিএনপি যাকে ভাবছে তারেক এসেছে বাংলাদেশে, এখন নির্বাচন হলে আওয়ামী লীগে সেভাবে তাদের স্ট্রাকচার তৈরি নেই। নির্বাচন হলে হয়তো বিএনপি আসবে, সেই বিএনপির কাছে আসা হয়তো চেষ্টা করছে, এসব কথা বলছে। ভারতবর্ষ সত্যি যদি আধিপত্য করে থাকে তাহলে তারা বলুক, ভারতবর্ষ আধিপত্য করে বাংলাদেশের স্বাধীনতা এনেছে, সেটা ভুল করেছে। বাংলাদেশের উন্নয়নে ভারতবর্ষ যেভাবে এগিয়েছিল সেটা ভারত ভুল করেছে, সেসবগুলোই তারা বলুক। আধিপত্য কোথায়, আধিপত্য সেটাই তো বোঝা যাচ্ছে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন ভারতবর্ষ বাংলাদেশে স্বাধীন করে একদিনও থাকেনি, তারপরেই বিদায় নিয়েছে। অন্য কোনো দেশে এটা ঘটে না, সবাই থেকে যায় এবং নিজের আর্থিক স্বার্থ গোছাবার জন্য। ভারত সেটা করেনি। সুতরাং ভারতকে আধিপত্য বিস্তারের অভিযোগ করার এটা সম্পূর্ণ বেঠিক।
আমার আতঙ্ক ভয় রয়েছে। আমরা ভেবেছিলাম কিছুটা চাপে থাকলে রয়েছে বলে হয়তো ন্যায় বিচার দেবেন, চিন্ময় প্রভুকে ছেড়ে দেবেন, কিন্তু সেই দিকে তারা যাচ্ছে না। তারা আমার মনে হচ্ছে হিন্দুদের আরো কি করে কষ্ট দেওয়া যায়, অত্যাচার করা যায়, সেই অপেক্ষায় আছে। বোধহয় তারা চাইছে যতক্ষণ না ট্রাম্প সিংহাসনে বসেন ততক্ষণ পর্যন্ত বুঝি যত অন্যায় অবিচার করে দেওয়া যায়। আর ভারত যদি চুপ থাকে তাহলে হয়তো তারা আরো সুযোগটা পাওয়ার চেষ্টা করবে। মনে হয় না ভারত সে সুযোগটা দেবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, এবং যে বিষয় নিয়ে আমরা কথা বলছি যে ভারতীয় আধিপত্য নিপাত যাক না, কে বলেছেন? সামাজিক মাধ্যমে পোস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সমস্তটার দিকে আমাদের নজর থাকবে। বাংলাদেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। স্বাধীনতার 53 বছরে দেশে এমন অরাজকতা আগে দেখেননি। পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছেছে তা কারোর পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তা সে যেই পদেই থাকুক না কেন, বলেন বাংলাদেশের অভিনেতা তথা সঙ্গীত শিল্পী ফজলুর রহমান বাবু। আমাদের কথা আছে, বাংলাদেশের কথা আছে, সেই ধরনের চলচ্চিত্রেই আমি অভিনয় করার চেষ্টা করছি। এটাতে আমি নিয়মিত কাজ করতাম, মামুনুর রশিদের মতো মানুষকে ডিম ছুঁড়ে মারব। পরিস্থিতি মনে হয় এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে কেউ কাউকে ট্যাকেল দিতে পারে না। 53 বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এরকম অরাজকতা কখনো দেখিনি। শুরুটা হয়েছে দেশ নাটকের একটি নাটক, নিত্যপুরাণ। সেই নাটকটি অর্ধেক পথে বন্ধ হয়ে গেছে। কিছু লোক এসে বলেছে যে এই নাটক চলা যাবে না, এই দলের মধ্যে ফ্যাসিস্ট লোকজন আছে। এটা একটা পরিস্থিতি। সেখান থেকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক যিনি আছেন জামিল আহমেদ, উনি হয়তো বাধ্য হয়েই বলেছেন যে এখন বন্ধ করে দেন, আমরা ট্যাকেল দিতে পারছি না। তার পরবর্তীতে দেখা গেল এটার প্রতিবাদে মামুন ভাই তার সবাই মিলে গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং বিভিন্ন গ্রুপের লোকজন সবাই মিলে এটার প্রতিবাদ করছে। সেখানে দেখা গেল একটা প্রতিবাদ শুরু, সেখানে মামুনুর রশিদের মতো মানুষকে ডিম ছুঁড়ে মারল। তারপরে শেষ যেটা 2-1 দিন ধরে আলোচনা হচ্ছে, সেখানে দেখা গেলো যে মামুন ভাই যেন অভিনয় না করে। তো এইটা একটা আশঙ্কার জায়গা থেকেই উনি বলেছেন, উনি হয়তো এটা ট্যাকেল দিতে পারবেন না। তো আমি কাউকে দোষারোপ না করে শুধু একটা কথাই বলি, সেটা হচ্ছে পরিস্থিতি মনে হয় এমন একটা জায়গায় চলে যাচ্ছে বা গেছে যে কেউ কাউকে ট্যাকেল দিতে পারে না। সে যে পজিশনেই থাকুক না কেন, তিনি মহাপরিচালকের পদেই থাকুন, আর তিনি উপদেষ্টার পদেই থাকুন, আর তিনি সরকারি যে পদেই থাকুন, কেউ মনে হয় কারো কথা শুনছে না, এবং একটা চরম বিশৃঙ্খলাদের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এবং এইটা আমার এই এত বছরের জীবনে বাংলাদেশে, বিশেষ করে এই 53 বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এইরকম অরাজকতা কখনো দেখিনি। আমি দুঃখিত যে এই কথাটা আমাকে বলতে হলো আর কি। বাংলাদেশের এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে পেট্রাপোল সীমান্তের বন্ধের ডাক দেওয়া হয়েছে সনাতনীদের তরফ থেকে, এবং সেখানে উপস্থিত থাকছেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন জায়গা থেকে সনাতনীরা ওখানে গিয়ে উপস্থিত হচ্ছেন, মিছিল করে সভায় যাচ্ছেন সনাতনী ঐক্য পরিষদের সদস্যরা। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবি, অরাজনৈতিক সংগঠনের ব্যানারে প্রতিবাদ, এবং তার সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস তার নিঃশর্ত মুক্তির দাবিতে পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ কর্মসূচি। মিছিল করে সভায় যাচ্ছেন সনাতনী ঐক্য পরিষদের সদস্যরা। পেট্রাপোল বন্ধের ডাক সনাতনী ঐক্য পরিষদের। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে কর্মসূচিতে থাকছেন শুভেন্দু অধিকারী। পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ কর্মসূচি, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবি। বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিধানসভায় সরব হয়েছেন এবং রাষ্ট্রের সঙ্গে সঙ্গে তিনি কিন্তু এই বিষয়টা দেখার আর্জি জানিয়েছেন। বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে বিধানসভায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তি ফেরাতে বাংলাদেশের শান্তি রক্ষা বাহিনী পাঠানোর আর্জি মুখ্যমন্ত্রীর। রাষ্ট্রপুঞ্জেও বাংলাদেশ নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে অশান্ত পরিস্থিতি নিয়ে বিধানসভায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তি ফেরাতে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আর্জি মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপুঞ্জেও বাংলাদেশ নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন যে কেন্দ্র সরকারের কাছে আবেদন করছি, এমনটাই বিধানসভায় বলেছেন মুখ্যমন্ত্রী, যাতে রাষ্ট্রসংঘকে বলে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিছু করা যায়, শান্তি রক্ষা বাহিনী পাঠানো যায়। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে সরাসরি বিধানসভা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, আমরা দেখেছি যে ওপার বাংলার যে পরিস্থিতি তার আঁচ পড়েছে এপার বাংলাতেও, রীতিমতো বিধানসভায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক কি বললেন আজকে? দেখো, একদমই মুখ্যমন্ত্রী আজকে যে বক্তব্য রেখেছেন বিধানসভায়, তিনি বিভিন্ন প্রসঙ্গ বিভিন্ন দপ্তরের আলোচনায় অংশ নিচ্ছিলেন এবং সেই সময় একটা সময় তিনি বলেন যে বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে সেটা অবশ্যই আমাদের দেশের সরকার, কেন্দ্রীয় সরকার, তারা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত, সেই সিদ্ধান্তকে মেনেই তিনি চলবেন। কিন্তু এটা উদ্বেগজনক যে ঘটনা ঘটে চলেছে তাতে তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এক যে বাংলাদেশ নিয়ে যেহেতু এখন সংসদ চলছে, শীতকালীন অধিবেশন চলছে, তাই প্রধানমন্ত্রী সংসদে কিছু বক্তব্য রাখুন, অন্তত বিবৃতি দিন। যদি প্রধানমন্ত্রীর কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনিও বিবৃতি দিতে পারেন। আর তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাটি রেখেছেন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পরবর্তীকালে বলেন যে এটা আমার একটা প্রস্তাব হিসেবে ধরা যেতে পারে, একটা সাবমিশন কেন্দ্রীয় সরকারের কাছে। সেটা কি না, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে ইউনাইটেড নেশনসের কাছে কেন্দ্রীয় সরকার আবেদন করুক যাতে বাংলাদেশে একটি শান্তি বাহিনী পাঠানো যায়, শান্তিরক্ষা বাহিনী বা পিস কিপিং ফোর্স কোট আনকোট, সেটা পাঠানো যায়। এটা কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট বলা যেতে পারে মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আরো একবার বলছি, এই বিষয়টিতে তিনি কেন্দ্রীয় সরকারের কাছে তুমি আবেদন বলো আবেদন, প্রস্তাব বলো প্রস্তাব, সেটা যাই বলো না কেন সেই আকারেই তিনি কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন যে ইউনাইটেড নেশনস তারা যদি কোনো পিস কিপিং ফোর্স বাংলাদেশে পাঠায়, কারণ বাংলাদেশের যা পরিস্থিতি হয়ে রয়েছে সেক্ষেত্রে এই ধরনের পিস কিপিং ফোর্স যদি পাঠানো হয় তাহলে অনেক ভালো হয়, এমনটাই মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কারণে তিনি কেন্দ্রের কাছে এমন ধরনের আবেদন করছেন। এটা পরিষ্কার, তিনি বিধানসভার অধিবেশন কক্ষের অভ্যন্তরে এই প্রসঙ্গে উত্থাপন করেন এবং সেই সঙ্গেই এত বড় গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট তার কাছ থেকে পাওয়া যায়। পারমিতা, সঞ্জয়ের পাশাপাশি আরো একটি বিষয় জানতে চাইবো যে দুপুর 1টায় যে পরিষদীয় বৈঠক ছিল সেই বৈঠক থেকে কি বার্তা দেওয়া হলো আজকে? দেখো, একটা গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল কংগ্রেসের শরণার্থীকালে, আমি বলবো শরণার্থীকালে এই কারণে যে পরিষদীয় দলের বৈঠক প্রত্যেকটা সেশনের সময় হয়, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটা বৈঠকের পরে এই ধরনের পরিষদীয় দলের বৈঠক তৃণমূল কংগ্রেসের সেই বৈঠকে উপস্থিত থাকলেন এবং এই বৈঠকে আরো একবার তিনি পরিষ্কার করে জানালেন যে দলের রাশ তার হাতে, তিনি চেয়ারম্যান, তিনি চেয়ারপারসন, তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার চেয়ারপারসন তিনি, এবং দলের রাশ তার হাতেই রয়েছে। এটা আজকে এই পরিষদীয় দলের বৈঠকে পরিষ্কার বুঝিয়ে দেন। তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক, যারা নবনির্বাচিত বিধায়ক, তারাও আজকে বৈঠকে উপস্থিত ছিলেন, সেখানে তিনি এই পরিষ্কার বার্তাটা দিয়ে দিয়েছেন। এর আগে আমরা জানি যে গত সপ্তাহে যখন জাতীয় কর্মসমিতির বৈঠক হয়, সেই জাতীয় কর্মসমিতির বৈঠকেও এই ধরনের একটি বার্তা দেওয়া হয়েছিল। সেখানে মুষ্টিমেয় কিছু জাতীয় কর্মসমিতির যারা সদস্য তারাই শুধুমাত্র ছিলেন, তাদের মাধ্যমে এই বার্তা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। সেই বার্তা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সব জায়গায় পৌঁছে গিয়েছিল, বিশেষ করে সাংসদদের কাছে পৌঁছে গিয়েছে। আজকে যেহেতু দলীয় বিধায়কদের কাছে পেয়েছিলেন, তাই দলীয় বিধায়কদের একেবারে পরিষ্কার এই বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন এবং যে কোনো বিষয়তে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য যে কোনো বিষয়তে তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে এবং সেটা তিনি নিচ্ছেন। সেটা সংসদের হতে পারে, সেটা বিধায়কদের হতে পারে, সেটা রাজ্যের হতে পারে, সেটা দলের হতে পারে। ফলে এই বিষয়টা যেন পরিষ্কার হয়ে যায়, ধারণা যেন তৃণমূল বিধায়কদের মধ্যে হয়ে যায়। এক, দুই, দলের সংগঠনে কিছু রদবদল করা হতে পারে, বিশেষ করে ছাত্র এবং যুব সংগঠনে, তার একটা ইঙ্গিত আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে ফুটে উঠেছে। তার পাশাপাশি দুজন মন্ত্রীর কিছু কার্যকলাপ নিয়ে কিছুটা উষ্মা প্রকাশ করেন। এক হচ্ছে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, তার জবাব দেওয়া ঠিক মতো হচ্ছে না। বিধানসভার অধিবেশন কক্ষের অভ্যন্তরে যখন তার দপ্তর নিয়ে প্রশ্ন উত্তর চলছে সেই সময় তিনি ঠিক মতো উত্তর দিতে পারছেন না। আজকেই যেমন হয়েছে, একটা প্রশ্নের উত্তরে দেবেশ মন্ডল তৃণমূল বিধায়ক তিনি একটা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রথীন ঘোষ যে উত্তর দেন তাতে সন্তুষ্ট হননি মুখ্যমন্ত্রী। তিনি নিজে তার স্থান থেকে উঠে দাঁড়িয়ে অধ্যক্ষের অনুমতি নিয়ে তিনি তখন আবার এলাবোরেটলি সেই বিষয়টি নিয়ে বলেন। এটা রথীন ঘোষের বিষয় আছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি যদিও বিধানসভার মধ্যে নয়, বিধানসভার বাইরে কিছু মন্তব্য করেছিলেন, সেই মন্তব্য নিয়ে
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার বক্তব্য যে এটাকে দল এন্ডোর্স করছে, এটা দলের বক্তব্য, এটা আপনার ব্যক্তিগত বিষয় হতে পারে, ব্যক্তিগত মন্তব্য হতে পারে, দল সার্বিকভাবে এই মন্তব্যের সঙ্গে একমত। এর পাশাপাশি আরো যারা নবনির্বাচিত বিধায়ক তাদের যেমন বলেছেন যে আপনারা যে এলাকা থেকে জিতে এসেছেন সেই এলাকায় এখান থেকে ফিরে গিয়ে সেই এলাকাতে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাবেন, তাদেরকে প্রতি নমস্কার জানাবেন, যারা আপনাদেরকে ভোট দিয়েছে তাদের প্রতি আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে, এই কথাটা মাথায় রাখবেন। এর পাশাপাশি দলের সমস্ত বিধায়কদের 2026-এর জন্য এখন থেকে প্রস্তুতির কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বিধানসভায় আসলে বিধানসভায় যথাযথভাবে প্রশ্ন করা, মন্ত্রীদের নির্দেশ যে যথাযথভাবে উত্তর দেওয়া, সেই উত্তরের মধ্যে যেন কোনো লুফাস না থাকে। আর রাজ্য সরকারের যেসব প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর বিষয় সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া, এখানে কোনো রাজনীতি ব্যতি রেখে সবার কাছে যাতে পৌঁছে যায় সেই চেষ্টা করা, কে কোন দল করে সেটা না দেখে রাজ্য সরকারের প্রকল্প, রাজ্যের সাধারণ মানুষের প্রকল্প সকলের কাছে যেন সেই প্রকল্পগুলো পৌঁছে যায় সেটা দেখার কর্তব্য দলীয় বিধায়কদের। মন্ত্রীদের তো আছে, তার সঙ্গে সঙ্গে দলীয় বিধায়কদের, সেটাও আরেকবার স্মরণ করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সঞ্জু, অনেক ধন্যবাদ। সঞ্জু সুর বিধানসভা থেকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। একদিকে যেমন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে শিশু নিয়ে সরব হয়েছেন, তার পাশাপাশি যে পরিষদীয় দলের বৈঠক ছিল সেই বৈঠক থেকে যে বার্তা দিয়েছেন যে 2026 বিধানসভা নির্বাচনের প্রস্তুতির বার্তা দেওয়া হয়েছে দলের এই বৈঠকের তরফ থেকে। তার পাশাপাশি এটা বোঝা গিয়েছে যে দলের রাশ নিজের হাতে রাখার বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে একদিকে যেমন বাংলাতে শিশু নিয়ে সরব হয়েছেন এবং তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথে চলে আমরা যে চালটা আমরা 50% পাই কেন্দ্রের থেকে সেই পথটাকে আমাদের পথ বলে মেনে নিই। কিন্তু গত 10 দিন ধরে আমি দেখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিকমাম, একদম চুপ করে আছে। আর তার পার্টি রোজ মিটিং করতেই পারে না, এটা স্বাধীনতার অধিকার, কিন্তু তারা বলছে আমরা বর্ডার আটকে দেবো, খাবার পাঠাতে দেবো না। তারা বলছে আমরা বনগা পেট্রোপোল রেল স্টেশন আটকে দেবো। স্যার, এটা আমাদের এখতিয়ারে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই। আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই আজকে হাউস থেকে, আশা করি এটা সবাই আমরা একমত। কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো জাতি, সে যে দেশে যে প্রান্তরেই হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে। তারা ভালো থাক, সুস্থ থাক, তারা সুন্দর থাক, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি। পার্লামেন্ট এখনো চলছে যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোম্যাটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স কথা বলে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানান যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমার তৃতীয় সাজেশন, এইরকমভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। সেই লোকরা ফিরে আসলে আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না, থাকবার অসুবিধা হবে না। আমরা যদি আধখানা রুটি খাই, আমরা তাদেরও আধখানা রুটি দিতে পারি, কিন্তু কোনো ভারতীয় উপর অত্যাচার হোক এটা আমরা নিশ্চয়ই চাই না। আমি নিজে এই ঘটনা ঘটবার পর ইস্কনের মন্দিরের যিনি এখানে প্রধান আছেন তার সাথে দুবার কথা বলেছি। এবং শুধু তাই নয়, আমি বাইরে এগুলো করতে পারি না যে আমি বাংলাদেশের ভীষণ অ্যাটাক করব, কারণ ভারতবর্ষ সরকার তাকে অ্যালাউ করেছে। এটা তাদের এখতিয়ারে পড়ে, আমার এখতিয়ারে পড়ে না। কোনো জাতীয় পতাকাকে অসম্মান করা এটা আমাদের এখতিয়ারে, কারো এখতিয়ারে পড়ে না। সব দেশকেই আমরা ভালোবাসি,
সব দেশকেই শ্রদ্ধা করি। আর একটা কথা হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ব্যাপারটা আমি জুলাই ইংরেজিতে বলছি এই কারণে, যেহেতু রেগুলেশনটা যাবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য ইউনাইটেড নেশনস so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. একদিকে যেমন বিধানসভায় বাংলাদেশ ইস্যু নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বাংলাদেশকে কেন্দ্র করে পেট্রাপোল বন্ধের ডাক। একদিকে যেমন চিন্ময় কৃষ্ণ দাস তার নিঃশর্ত মুক্তির দাবি এবং সেই দাবিতে কর্মসূচিতে থাকছেন শুভেন্দু অধিকারী। আর পেট্রাপোল বন্ধের ডাক সনাতনী ঐক্য পরিষদের, মিছিল করে সবাই যাচ্ছেন সনাতনী ঐক্য পরিষদের সদস্যরা। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই মুহূর্তে ছবিটা ঠিক কি? দেখো, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেখানে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ চলছে এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে সেই দাবিকে সামনে রেখে এবং একই সঙ্গে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করতে হবে এই দাবিগুলোকে সামনে রেখে পেট্রাপোল বর্ডারে এই বিক্ষোভ চলছে। নজিরবিহীন বলা যেতে পারে। বর্ডারে এই ধরনের বিক্ষোভ সনাতনী ঐক্য মঞ্চের তরফে আগে কখনো দেখা যায়নি এবং একেবারে সীমান্ত মানে সীমান্তই। দেখো, তুমি যে ছবি দেখতে পাচ্ছ আর প্লাস নিউজের পর্দায়, আমি জয়ন্তকে একটু জুম করে দেখাতে বলবো। আমাদের থেকে হয়তো আর কয়েক ফুট তার ওপারেই বাংলাদেশ। ফলে একেবারে বাংলাদেশের অলিন্দে যাতে এই বিক্ষোভের আঁচ পৌঁছয় সেই চেষ্টা কিন্তু করা হচ্ছে সনাতনীদের তরফে। 150 পা দূরে তুমি দেখতে পাচ্ছ বর্ডারের সেই গেট এক্সক্লুসিভলি। এবং দেখো, কেউ জাতীয়তাবাদ একেবারে ভারতীয় জাতীয় পতাকা নিয়ে এসেছেন, কেউ জয় শ্রীরাম, কেউ হরে কৃষ্ণ স্লোগান দিচ্ছেন। তুমি বর্ডারের সেই ছবি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে প্রচুর মানুষ তারা বর্ডারের সামনে জমায়েত করেছেন। শুভেন্দু অধিকারী আসবেন, বক্তব্য রাখবেন। সনাতনী ঐক্যমঞ্চের বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখছেন। পেট্রাপোল বর্ডারে দাঁড়িয়ে আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। বলছি, বাংলাদেশের কানে কি পৌঁছচ্ছে? মানে 150 পা দূরেও হচ্ছে বর্ডার, কানে কি পৌঁছচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের? ওপারে তুমি যদি দেখো, জাস্ট 150টা পা স্টেপিং করে গেলে, কারণ আমি ওটা গিয়ে দেখলাম ঠিক যে স্পটটা রয়েছে ওখান থেকে পুরো, তুমিও ভেতরে ঢুকেছিলে, এই যে ভারতের যে ফেন্সিংটা রয়েছে তার জায়গায়, যেটাকে আমরা বলি নো ম্যানস ল্যান্ড, তার অদূরেই মানে একদম তার থেকে 25 পা দূরে এই যে বর্ডার বেনাপোল পেট্রাপোল বিখ্যাত বর্ডার। এটা এই এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ব্যস্ততম বর্ডার, সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য এখান থেকে হয়, প্রচুর লোক যাতায়াত করেন এখান থেকে। পুরো চারিদিকে হচ্ছে ভারতীয় মুদ্রা এক্সচেঞ্জের ব্যবস্থা, সমস্ত কিছু রয়েছে। সেই দিক থেকে বনগাঁ খুব জনপ্রিয় একটা জায়গা। কিন্তু এই ধরনের সমাবেশ 47 সালের পর সেরকম হয়েছে কিনা জানা নেই। তার কারণ 71 সালে যখন ভারত যুদ্ধ করছে এবং এই জায়গা দিয়ে কিন্তু প্রচুর মানুষ তখন এসেছিল, এই যশোর সীমান্ত দিয়ে। তুমি বহু মানুষের, তুমি যদি আত্মকথা বা সেই সময়কার মানুষের কথা বলো, তারা কিন্তু অনেকেই কিন্তু এই যশোর সীমান্ত দিয়ে তখন এসে এই সব জায়গাগুলোতে আরেকটু অদূরে ক্যাম্প হয়েছিল। এবং যেদিন 71 সালে যেদিন এটা হয়, ভারতীয় সেনাবাহিনীর যিনি প্রধান ছিলেন স্টার জগজিৎ সিং অরোরা, তিনি ওই সেখান থেকে ইস্টার্ন কমান্ড থেকে সেই ফ্লাইটে করে সেখানে রমনা ময়দানের নামে এবং পাকিস্তান পরাজিত হয়। কিন্তু পরাজিত শক্তি সেদিন কিন্তু যে পরাজিত হয়েছিল তারা কিন্তু দাঁত নখ বার করেছে ধীরে ধীরে ক্ষণে ক্ষণে। একের পর এক জঙ্গি বিভিন্ন সন্ত্রাসবাদী যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোর মধ্যে এই মুহূর্তে আমরা বারবার করে বলছি হিজবুত তাহরির, তারপর মুমিনুল হক অ্যাগ্রেসিভ বক্তব্য রাখছে, হেফাজত ইসলাম। এরা হিন্দু সমাজের উপর এবং অন্য সমাজের যারা সংখ্যালঘু তাদের উপর ক্রমান্বয়িক চাপ, একটা চাপ মানে যেমন চাপ দিচ্ছে তারা সামাজিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে তারা চাপ তৈরি করছে।
আপনার সঙ্গে কথা বলবো। বর্ডারের ছবিটা আরও একবার দেখাবো এই মুহূর্তে। জয়ন্তকে বলবো একটু এগিয়ে আসার জন্য, যে এই মুহূর্তে ছবিটা দেখো, যে একেবারে বর্ডারের সামনে আছড়ে পড়ছেন তারা বিক্ষোভে, এবং অবিলম্বে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে এই দাবিকে সামনে রেখে লাগাতার বিক্ষোভ চলছে। আজকে সকাল থেকে শুরু হয়েছে। একে একে সনাতনী নেতারা বক্তব্য রাখছেন, তারা তাদের মতো করে বক্তব্য পেশ করছেন এখানে। এবং যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, যে প্রচুর মানুষের জমায়েত এখানে, একেবারে পেট্রাপোল বর্ডারের 100 ফুট দূরে হয়েছে সভামঞ্চ, আর সেই সভামঞ্চে যত না লোক রয়েছে তার থেকে বেশি বর্ডারের সামনে তারা চলে এসেছেন, এবং তারা এখান থেকে সরাসরি বিক্ষোভ পরিদর্শন করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, যে ইউনিসেফ চামড়া খুলে নেব আমরা, এই স্লোগান এখানে চলছে শুধুমাত্র আর প্লাসের পর্দায়। আমি আবার এই ছবিটা দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে একেবারে বর্ডারের ফেন্সিং এর খুব কাছাকাছি আমরা রয়েছি। দেখো সেই ছবি এক্সক্লুসিভলি জয়ন্ত সেই ছবি তুলে ধরছে পেট্রাপোল সীমান্ত থেকে, লাইভ এন্ড এক্সক্লুসিভ সম্প্রচার শুধুমাত্র আর প্লাস নিউজের পর্দায়। এবং আমি একটু করে দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে যে প্রচুর মানুষ এখানে জমায়েত করেছেন। আমি সেই একেবারে ওই নোম্যান্স ল্যান্ডের যে মধ্যবর্তী জায়গা সেইখানে যাওয়ার চেষ্টা করব, এবং সেখান থেকে আর প্লাস নিউজের দর্শকদেরকে সেই ছবি পেট্রাপোল সীমান্ত থেকে সরাসরি নজিরবিহীন বিক্ষোভ বলা যেতে পারে, বাংলাদেশ ইস্যুতে উত্তাল পশ্চিমবঙ্গ, এবং সেই ছবি দেখো এই মুহূর্তে দেখাতে পারবো এখানে, যে ছবি এখানে রয়েছে। এবং তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আর প্লাস নিউজের দর্শকরাও দেখতে পাচ্ছে। আমি জয়ন্তকে একটু জুম করে দেখাতে বলবো ঠিক ওপার বাংলার ছবিটা, একটা দুর্লভ মুহূর্ত, এবং যেখানে বর্ডারে আছড়ে পড়ছে বিজেপির বিভিন্ন নেতারা যেমন রয়েছেন, আবার সনাতনী ঐক্যের অনেকে রয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদ রয়েছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রয়েছে, অনেকে রয়েছে। সেই ছবি আমি দেখাতে বলছি জয়ন্তকে, তোমরা দেখতে পাচ্ছ আর প্লাস নিউজের পর্দায়। পেট্রাপোল সীমান্ত থেকে এক্সক্লুসিভলি সেই ছবি, বর্ডারে হিন্দু সনাতনী ঐক্যের বিক্ষোভে তারা একটাই দাবি করছেন, ইউনিসকে পদত্যাগ করতে হবে, সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে যারা তাদের সুরক্ষা দিতে হবে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে ছাড়তে হবে। আর এদিকে আমাদের বিএসএফ একেবারে তারা কড়া হাতে প্রস্তুত, যাতে কোনোভাবে কোনো পরিস্থিতি বেগতিক না হয়। জয়ন্তকে বলবো সেই ছবি তুলে ধরার জন্য। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরতে ধরতে আমরা আবার কথা বলবো সুজিতদার সঙ্গে। সুজিতদা, যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, 20 পা দূরে বাংলাদেশ, ওখানে দেখতে পাচ্ছি খুব টাইট সিকিউরিটি, কি বলবেন আপনি? এটা একটা সত্যি মানে রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে এটা, এই যে তুমি শুনছিলে না, জুতো মারো তালে তালে ইউনুসের গালে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে তাদেরকে প্রশ্রয় দিয়েছে, প্রশ্রয় দেওয়ার পর সেখানে চুপ করেছিল। এটা তো 47 সাল থেকে কখনো দেখা যায়নি। ফলে একটা সনাতন হিন্দু সমাজের জাগ্রত, এবং এটা রাজনৈতিকভাবেই তারা করছে। যতই সেখানে ফ্ল্যাগ না থাকুক বিজেপির, কিন্তু পুরো বিজেপির নেতৃত্ব রয়েছে, বিধায়করা তারা আজকে রয়েছেন, এবং বহু মানুষ রয়েছেন, এবং তাদের খুব যন্ত্রণা তারা উজাড় করে দিচ্ছেন, এবং সে আওয়াজ পৌঁছে যাচ্ছে কিন্তু সেখানে। আমি আর একবার বর্ডারে যাবো, জয়ন্তকে বলবো এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার জন্য, যে এখান থেকে দেখো একেবারে বাংলাদেশের সেই জাতীয় পতাকা এবং তার প্রতীক দেখা যাচ্ছে ইউনিট সরকারের কাছে। এই মুহূর্তে আমরা জয়ন্তকে বলবো একটু ডান প্রান্তে আসার জন্য, যাতে ছবিটা আরও সুন্দরভাবে ধরা যায়। এবং একেবারে বিক্ষোভ চলছে সনাতনী ঐক্যের তরফে, অবিলম্বে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বাংলাদেশে বন্ধ করতে হবে। ইউনূস সরকারকে সংখ্যালঘুদের কথা, বাংলাদেশের সংখ্যালঘুদের কথা ভাবতে হবে, এবং সেই সঙ্গে হিন্দুদের ওপর আক্রমণ চলছে, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চলছে, তা বন্ধ করতে হবে এই দাবিকে সামনে রেখে। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ঠিক আমাদের ওই প্রান্তেই বাংলাদেশের যে লাইন, সেখান থেকে শুরু হচ্ছে তাদের বর্ডার। আমরা এবার একটুখানি এখানে যারা রয়েছেন মানুষজন, যারা বিক্ষোভ করছেন সনাতনী ঐক্য মঞ্চের তরফে, তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব। এবং তারা জোরসে স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে এখানে একটা দুর্লভ ছবি, দুর্লভ মুহূর্তের ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং সব মিলিয়ে একটা অসাধারণ মুহূর্ত এবং বিক্ষোভের এই ছবি গোটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এখানে তারা বিক্ষোভে রত রয়েছেন, তারা বিক্ষোভ করছেন, সনাতনী ঐক্যমঞ্চের সদস্যরা তারা বিক্ষোভ করছেন,
তুমি দেখতে পাচ্ছ। আমরা তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব এই মুহূর্তে। তারা তাদের কি বক্তব্য রাখছেন একটু তাদের সঙ্গে কথা বলবো, তাদের কি বক্তব্য রয়েছেন, তারা কি বলছেন এবং তাদের কি বক্তব্য আজকের এই আন্দোলনকে কেন্দ্র করে। কি দাবি আজকে? আমাদের দাবি আছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, আর বাংলাদেশে যে হিন্দু সমাজ আছে 2 কোটির বেশি, এদের নিরাপত্তা দিতে হবে। আর আমাদের ভারতের প্রতিবেশী যে কটা দেশ আছে, বিশেষ করে পাকিস্তান ভারতের সবসময় পিছনে লেগে থাকে, তার জন্য পাকিস্তান আজ কিচ্ছু নেই, নিঃস্ব হয়ে গেছে। এবার লেগেছে আমাদের পিছনে বাংলাদেশের কিছু সময়ের মধ্যে পুরো শেষ হয়ে যাবে এবং ভিখারি হয়ে যাবে, যেমন পাকিস্তান ভিখারি হয়ে গেছে। আমরা সে ভারতের পক্ষ থেকে একই কথা বলতে চাই। আরো একজনের কাছে আসবো। আপনার গলায় দেখতে পাচ্ছি চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি চাই। আপনাদের আওয়াজ কি বাংলাদেশে পৌঁছচ্ছে বলে মনে হয়? আওয়াজ তো সব পৌঁছে গেছে অলরেডি, আরো সর্বক্ষণই পৌঁছাচ্ছে। আমরা চাই সর্বত্র পৌঁছে যাক, সারা বিশ্বে পৌঁছে গেছে আমাদের আওয়াজ, শুধু বাংলাদেশ নয়। বাংলাদেশ তো আমাদের ভারতবর্ষেরই অংশ। বাংলাদেশ বলে কি আছে, এটা তো আমাদের ভারতবর্ষেরই অংশ, অখণ্ড ভারতের অংশ। সেখানে তো এমনিই আমরা বসেই রয়েছি, আমাদেরই কথা চলছে, সারা বিশ্বে আমাদের এই আওয়াজ পৌঁছে গেছে। একেবারে আমরা যে ছবি আরো একবার দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে। তুমি বর্ডারের ছবিটা দেখো, আরে নজিরবিহীন বিক্ষোভ হিন্দু ঐক্য মঞ্চের তরফে। আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ চক্রবর্তী, যিনি দীর্ঘ সময় সীমান্তবর্তী এলাকাগুলোতে তার সাংবাদিকতার একটা ব্রড এক্সপিরিয়েন্স রয়েছে। আমরা তার সঙ্গে কথা বলবো, সত্যজিতের সঙ্গে কথা বলবো, আর মাঝে মাঝে এই বর্ডারের ছবি দেখাবো। এই মুহূর্তে এপার বাংলা উত্তাল বিক্ষোভে বাংলাদেশ ইনসাফ চায়, কি বলবে? দেখো 1971, 1947 আমরা 2টো অধ্যায় দেখেছি। এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখিনি। এখান থেকে সীমান্ত থেকে যেটা ইন্টারন্যাশনাল বর্ডার, সেখান থেকে 300 মিটারের মধ্যে যেভাবে মানুষজন এসে বিক্ষোভ দেখাচ্ছেন, সেটা কিন্তু নজিরবিহীন। এই যে ঘটনা, সেই ঘটনা অবশ্যই এখানে যারা নিরাপত্তা রক্ষীরা আছেন, বিএসএফ, তাদেরও কিন্তু মাথায় এটা রাখতে হচ্ছে। কারণ যেহেতু ইন্টারন্যাশনাল বর্ডার, নিরাপত্তা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু কিন্তু ঘটার একটা সম্ভাবনা এখানে থাকে। কারণ আমরা যে মন্তব্য, আমরা যে বক্তব্য দিচ্ছি, আমরা যে সংবাদ মাধ্যম থেকে শুরু করে মানুষজন আমরা যা বলছি, সেটা যাতে কোনোভাবে সীমা অতিক্রম করতে না পারে, আমরা যাতে কেউ যাতে উত্তেজিত না হই। এখানকার যারা মানুষ, তারা বলছেন ইউনূস সরকারকে বার্তা দেওয়ার জন্য, বাংলাদেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য কোনো রকমভাবে যাতে কোনো ধর্মের মানুষ কোনো রকম হিংসা হানাহানিতে লিপ্ত না হয়, সেই বার্তা দিতেই এবং যারা বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী, তাদের পাশে মোরাল সাপোর্ট দিতে কিন্তু এখানে আসা। মোরাল সাপোর্ট আমি আবার একটু দেখাবো, কিন্তু তার আগে যে তথ্য আপনাদেরকে দিতে চাইবো, একেবারে সনাতনীরা এই বিক্ষোভ করছেন। হিন্দুদের দাবি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে। বিএসএফের তরফে বর্ডার লাইন করে দেওয়া হয়েছে, এই লাইন পেরিয়ে যাতে কেউ সীমান্তে উত্তেজনা তৈরি করতে না পারেন, তার জন্য কিন্তু বার্তা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার বিরোধী স্লোগান, সেই স্লোগান কিন্তু এখানে চলছে এবং তারা বারবার দাবি করছে অবিলম্বে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে, নয়তো আজকে এই পেট্টাপোল সীমান্তে হচ্ছে, আগামী দিনে সীমান্তবর্তী যা যা এলাকা রয়েছে বাংলায় সব জায়গায় হবে। আমি আবার একবার বর্ডারের ছবিটা দেখাতে চাইবো এই মুহূর্তে, জয়ন্তকে বলবো সেই ছবি দেখানোর জন্য। সুজিত দেখে এই মুহূর্তে আরও একবার আমরা কথা বলবার চেষ্টা করব, প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করব। এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র শাসন ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল তারা মেসেজ ড্রপ করে গিয়েছিলেন, আর আজকে আপনি আপনার সাংবাদিকতা জীবনে দেখছেন বর্ডারে, যেখানে 10 হাত দূরে রয়েছে বাংলাদেশ বর্ডার, ঠিক সেইখানে হিন্দু ঐক্যমঞ্চ চেঁচাচ্ছে সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের ভূমিকা নিয়ে। কি বলবেন এই ছবিটা, কি বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? এটা নিঃসন্দেহে তাদের ক্ষোভ যন্ত্রণা সেগুলো উগড়ে দিচ্ছে তারা, এবং এই উগড়ানোটা খুবই কিছুক্ষণ আগে বিএসএফের যিনি কমান্ডার তিনিও বললেন যে যাতে মানুষ যাতে খুব বেশি উত্তেজিত না হয়, কেননা এই যে অদূরে যে বর্ডারটা রয়েছে ওখানে 300 মিটার দূরে কিন্তু লোকজন জমা হয়েছে, এবং খুব প্রভোকেটিভ সিচুয়েশনস তৈরি যাতে না হয়, তাতে বিএসএফ বা ওদের বর্ডার গার্ডের যারা রয়েছে তাদেরও যাতে হয়। এই পরিস্থিতি তো বাঞ্ছনীয় নয়।
এই পরিস্থিতিকে আজকে বাংলাদেশ যেভাবে নিয়ে গেল এবং ক্রমাগত সংবাদ মাধ্যমের উপর আমরা দেখতে পাচ্ছি আক্রমণ, সাংবাদিকতা বিপন্ন, একের পর এক গ্রেপ্তার, হয়রানি, হেনস্থা, এই সমস্ত কিছু তো মানুষের এটা ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটছে। এটা এরকম নয় যে কোনো ধর্মীয় ব্যাপার, ধর্ম পালনের যে স্বাধীনতা, এটা আজকের মানবাধিকারের মৌলিক অধিকার, সেই অধিকারের জায়গা থেকে কখনো বিপন্ন হয়েছে। তাছাড়া হচ্ছে নানা রকম অবজ্ঞা এবং হেনস্থা। এক একজন যে সমস্ত কথাগুলো তাদের অভিজ্ঞতার কথা বলছেন, যারা আসছেন, তুমিও অনেক সাথে কথা বলছিলে, দেখেছো লক্ষ্য করে যে তাদের মুখ চোখে কতটা বিপন্নতা। তারা কিন্তু বলছেন যে বাধ্য হয়ে তারা বলছেন যে তাদের এলাকায় হচ্ছে না, ওইখানে হচ্ছে, ওইখানকার লোককে বলো তাদের হচ্ছে না, ওইখানে হচ্ছে। তার কারণ অনেকেই ফিরতে হবে, অনেকের ওখানে যান মাল রয়েছে, অনেকে চাকরি জীবন চলছে। ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে এখানে দুটো ফেন্সিং, একদিকে হচ্ছে মূল যে গেটের বাইরে 1 নম্বর 2 নম্বর, এটা 3 নম্বর, এই 2 আর 3-এর মাঝখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি এবং বিএসএফ অত্যন্ত অ্যালার্ট। তার কারণ হচ্ছে উল্টো দিকে দর্শকদের বোঝানোর চেষ্টা করি, এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক যেখানে আমার পেছনে এই বিক্ষোভ চলছে,